স্টার্ট করি, খাতা হেডিং দে, লেখ এনওডি নোড। এনওডি নোড বেসিক্যালি ইলেকট্রনকে আমরা ভাই দেখেছি, ইলেকট্রনের ক্লাউডের ছবি এখন আমাদের কাছে ক্লিয়ার আছে। তো ইলেকট্রনকে আমরা বেসিক্যালি ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করি। ইলেকট্রনের যে ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে আমাদের সাই। তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ওয়েভ ফাংশন। এইবারে এই সাই খুব ভালো কথা। এখন দেখ, আমি যেটা 3 ডাইমেনশনাল স্পেস, স্বাভাবিকভাবেই যে কোনো অ্যাটম হচ্ছে আমার একটা 3D স্পেস। এইবারে 3D স্পেসের মধ্যে ইলেকট্রনের পজিশন কী হবে, কীভাবে আমরা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটুখানি দেখি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখ, আমি এটা যদি একটা 3 ডাইমেনশনাল স্পেস ভাবি, সাপোজ এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে দেখ এখানে যে ইলেকট্রন আছে তার যা ডিস্টেন্স, আবার দেখ নিউক্লিয়াস থেকে এখানে যে ইলেকট্রন আছে তার ডিস্টেন্স আমার সেম হতেই পারে, দুখানে ডিস্টেন্স আমার সেম, তাই না? ডিস্টেন্স আমার সেম হলো। কিন্তু দেখ, আমি যদি এটাকে একটা অরিজিনের মধ্যে এরকম একটা অ্যাক্সিসের মধ্যে ফেলি, তখন আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারছি দুজনের আমার ডিস্টেন্স সেম হলেও দুজনে আমার স্বাভাবিকভাবেই অ্যাঙ্গেল সেম নয়, ঠিক আছে? কোনো একটা অ্যাক্সিস থেকে আমাদের অ্যাঙ্গেল সেম নয়। তার মানে ইলেকট্রনের পজিশন আমার শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে না, নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্স আছে তার উপর ডিপেন্ড করবে না। এটা স্বাভাবিকভাবেই যে ডিপেন্ড করে তার মধ্যে আমার অ্যাঙ্গেলও একটা ফ্যাক্টর। তার মানে এই যে আমরা ইলেকট্রনের ওয়েভ, যে ইলেকট্রনের ওয়েভটাকে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে আমরা সাই দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন। এই সাই তার মানে আমার যে কোনো একটা ইকুয়েশন যখন আমরা লিখি ম্যাথামেটিক্সে, সাপোজ ওয়াই ইকুয়ালস টু লিখলাম 3x প্লাস সামথিং, তো এরকম লিখেছি, তাহলে ওয়াই কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমার ইকুয়েশনের মধ্যে থাকবে। একইভাবে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন যেটা সাই, সাইয়ের মধ্যে তাহলে ফ্যাক্টর আছে, কি কি ফ্যাক্টর আছে? একটা থাকে হচ্ছে ডিস্টেন্সওয়ালা ফ্যাক্টর, আরেকখানা থাকে হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেলওয়ালা ফ্যাক্টর, ঠিক আছে? এই দুখানা ফ্যাক্টর আমাদের সাইয়ের মধ্যে থাকে। তাহলে সাইয়ের বেসিক্যালি দুখানা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে রেডিয়াল মানে ডিস্টেন্স যেটা বেসিক্যালি বলি, আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মানেই বুঝতে পারছি অ্যাঙ্গেলের ব্যাপার। তাহলে এই দুখানা ফ্যাক্টর হচ্ছে আমাদের সাইয়ের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, বোঝা গেছে? তাহলে সাইয়ের সাথে এই দুখানা ফ্যাক্টর আমাদের অ্যাসোসিয়েটেড, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। এইবারে রেডিয়াল মানে হচ্ছে আমাদের বেসিক্যালি ডিস্টেন্স। এবার নোট সম্পর্কে আমাদের বেশি কিচ্ছু নেই, জাস্ট আমাদের পরীক্ষাতে ভাই বার করতে দেবে হচ্ছে ছবি আঁকতে দেবে দুটো, এই দুখানা ছবি দেয় যেখানে আমি গ্রুপে পাঠিয়েছি, সেটা ছবি কোথা থেকে আসছে আমি কিছুক্ষণ পরেই বলবো। আর দেবে হচ্ছে আমাদের একটা জিনিস ক্যালকুলেট করতে, সেখানে আমরা আসছি। তাহলে আমাদের সাই ভাই দুখানা বেসিক্যালি পার্ট, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল বেসিক্যালি, ঠিক আছে? কোন অ্যাঙ্গেলে গেলে আমি পাবো ইলেকট্রনকে। তার মানে আমি বুঝতে পারলাম যে ডিস্টেন্স আমার সেম হতে পারে কিন্তু আমার অ্যাঙ্গেল আমার আলাদা হতেই পারে। অ্যাঙ্গেল আমার আলাদা হলে তখন তো আমি বলতে পারবো না যে দুখানা পজিশন আমার সেম, দুটো পজিশন তখন আমার আলাদা হবে। এইবারে দেখ, এই যে সাই, সাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনের ইকুয়েশন আমরা কোথা থেকে পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। এখন ধর যে কোনো ম্যাথামেটিক্স আমি যে ইকুয়েশনটা সাপোজ লিখেছিলাম ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 7, দেখ আমি এই ইকুয়েশনে ওয়াই ভার্সেস এক্সের ডায়াগ্রাম আঁকতেই পারি ওয়াই ইকুয়ালস টু mx প্লাস c এর মতন ডায়াগ্রাম হবে। আমরা জানি ভাই আলাদা আলাদা ইকুয়েশন ওয়াইজ আমাদের ডায়াগ্রামের টাইপটা চেঞ্জ হয়। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x হলে তাহলে এটা আমাদের প্যারাবোলিক হয়, এরকম তোর ম্যাথসে আছে, ক্লাস 11-এ আছে, ঠিক আছে? প্যারাবোলা আছে, হাইপারবোলা, ইলিপস এইগুলো আছে। তার মানে আমাদের যেরকম যেরকম থাকে ইকুয়েশনে, ইকুয়েশন ওয়াইজ আমাদের গ্রাফ চেঞ্জ হতে থাকে। তার মানে আমরা দেখলাম ভাই সাইয়ের মধ্যে আমাদের কোন পার্ট আছে? রেডিয়াল পার্টও আছে, আবার দেখ অ্যাঙ্গুলার পার্টও আছে। হ্যাঁ চলে, ঠিক আছে? তার মানে এইবারে আমরা স্বাভাবিকভাবেই যদি সাই ভার্সেস, দেখ যদি আমরা ওয়াই ভার্সেস এক্স গ্রাফ আঁকি, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ আঁকলে এই গ্রাফটা আমাদের এরকম হবে, ওয়াই ইকোয়াস টু mx প্লাস সি। আমরা জানি এরকম গ্রাফ দেখেছি ম্যাথসে, ওয়াই ইকোয়াস টু mx প্লাস সি, ঠিক আছে? ইন্টারসেপ্ট আমার এখানে আছে। তাহলে সিমিলারলি আমরা যদি ওয়েভ ফাংশনের সাথে এই রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্টের গ্রাফ আঁকি তাহলে আমরা গ্রাফ পাবো, কারণ দুখানেই আমাদের ফাংশন, বোঝা গেছে? তাহলে আমরা গ্রাফ পাবো। তো এইবারে আমাদের ভাই যেটা আছে বইয়ের মধ্যে আমাদের অ্যাঙ্গুলার পার্ট নিয়ে কিচ্ছু কমেন্ট করেনি, অ্যাঙ্গুলার পার্ট নিয়ে কোনো কমেন্টই করে না, কারণ অ্যাঙ্গুলার পার্ট ভয়ঙ্কর কমপ্লেক্স পার্ট, ঠিক আছে? আমাদের রেডিয়াল পার্টের সাথে সাইয়ের গ্রাফ এঁকেছে, তো এগুলো আঁকার দরকার নেই, ঠিক আছে? সাইয়ের সাথে কার গ্রাফ এঁকেছে? রেডিয়াল পার্টের গ্রাফ এঁকেছে। এইবারে দেখ 1s মানে যতটা ডিস্টেন্স হবে, 2s মানে আমার আলাদা ডিস্টেন্স হবে। 1s এর ইলেকট্রন যেরকম হবে 2s এর ইলেকট্রন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। এই আলাদা আলাদা ইলেকট্রনের জন্য আমার আলাদা আলাদা বেসিক্যালি ইকুয়েশন হবে স্বাভাবিকভাবেই, কারণ আলাদা ইকুয়েশন, ঠিক আছে? এইবারে আমরা যদি এরকম 1s এর ইলেকট্রন 2s এর ইলেকট্রনের জন্য গ্রাফ আঁকি, যে গ্রাফ আমাদের স্বাভাবিকভাবে ইকুয়েশনগুলো কোয়ান্টাম থেকে আসছে সেই গ্রাফ আমি এখানে আঁকছি জাস্ট, ঠিক আছে? এই গ্রাফটাই দেখ আমি তোকে পাঠিয়েছিলাম, তার মধ্যে তুই চাইলে এবার বার করতে পারিস ফার্স্ট গ্রাফ। দেখ হোয়াটসঅ্যাপে যার যার কাছে ফোন নেই পাশের জন্য থেকে একটু দেখ গ্রাফটা, যার কাছে ফোন নেই একটু পাশের জন্য থেকে দেখতে পারিস গ্রাফটা। যার কাছে ফোন নেই পাশের জন্য থেকে দেখতে পারিস গ্রাফটা, ঠিক আছে? এইটা হচ্ছে যে কোনো বইতে, এই যেমন এনসিআরটির মধ্যে আছে, ঠিক আছে? এই গ্রাফ ওখান থেকে জাস্ট তোকে পাঠিয়েছি,
ঠিক আছে, এই গ্রাফটা বেসিক্যালি। আচ্ছা এখানে কি কি গ্রাফ আছে আমি তোকে বলি আগে। দেখ যার কাছে ফোন নেই একটু পাশে জন্য থাকে, ফোনটা একটু চাইলে দেখতে পারিস। দেখ প্রথম ওর মধ্যে যে দুখানা গ্রাফ আমার পাশাপাশি আঁকা আছে, এ বলে যে দুখানা গ্রাফ আমার পাশাপাশি আঁকা আছে, গ্রাফগুলো কীরকম আছে দেখ। একটা গ্রাফ আছে হচ্ছে বেসিক্যালি এগুলো সাই ভার্সেস আর, এটার গ্রাফ আমার করা হয়েছে, ঠিক আছে, সাই ভার্সেস আর। দেখ এই ওয়াই অ্যাক্সিস যেটা লেখা আছে না, দেখ সাইয়ের পাশে লেখা আছে হচ্ছে আর, সাইয়ের পাশে দেখ ব্র্যাকেটের মধ্যে আর লেখা আছে, ওইটার মানে আমরা এখানে অ্যাঙ্গুলার পার্ট আমরা আঁকছি না, আমরা শুধুমাত্র রেডিয়াল পার্টটা আঁকছি, ঠিক আছে, ডিস্টেন্সের সাথে আমরা আঁকছি। দুখানার জন্য আলাদা আলাদা গ্রাফ আঁকা আছে। এইবারে দেখ দুটো যে গ্রাফ আমার আঁকা আছে, এই দুখানা গ্রাফের মধ্যে এটাও সাই ভার্সেস এটাও সাই ভার্সেস, স্বাভাবিকভাবেই এতে আমার দুখানা ওয়াই অ্যাক্সিস আছে সাই আর এক্স অ্যাক্সিস আছে হচ্ছে আর, ঠিক আছে, এই গ্রাফ আমার আছে। এইবারে দেখ প্রথম গ্রাফ আর সেকেন্ড গ্রাফ, প্রথম গ্রাফটা আমার এরকম হচ্ছে বেসিক্যালি এরকম এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে, এই হচ্ছে আমার প্রথম গ্রাফটা। সেকেন্ড গ্রাফটা আমার বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ডিকে হয়ে তারপরে এইরকমের হয়, এটা হচ্ছে সেকেন্ড গ্রাফ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রাফ। বইয়ের মধ্যে এইভাবে আঁকা আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রাফ, এক্সপোনেনশিয়াল ডিকে হয় তারপরে ভাই গসিয়ান কার্ভ হয়, সেগুলো আমাদের নেই কোনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। সেকেন্ড গ্রাফটা বেসিক্যালি এখানে টাচ করে, এই অ্যাক্সিসে সেকেন্ড গ্রাফটা টাচ করে, যেটা ফার্স্ট গ্রাফটা অ্যাকচুয়ালি টাচ করে না, সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমাদের টাচ করে, ঠিক আছে। তুই শুধু আপাতত গ্রাফগুলো দেখ, তোকে খাতার মধ্যে কিছু আঁকতে হবে না, ঠিক আছে। এই যে আমরা আঁকলাম দেখ, এই যে আমি কি পেয়েছি বেসিক্যালি গ্রাফ পেলাম দুখানা, একটা হচ্ছে এটার জন্য, কার জন্য পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে বেসিক্যালি 1s এর ইলেকট্রনের জন্য, খোলাই আছে, আর এটা পেয়েছি হচ্ছে আমি 2s এর ইলেকট্রনের জন্য, 1s এর ইলেকট্রনের জন্য আর 2s এর ইলেকট্রনের জন্য আমি পেয়েছি হচ্ছে দুখানা গ্রাফ, ঠিক আছে। এইবারে দেখ এই যে গ্রাফগুলো আমি পেলাম, এইবারে তুই ফোনের দিকে দেখ একটুখানি, দুখানার ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো দেখ, দুটো গ্রাফের ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দেখ। আমি জাস্ট যদি গ্রাফটা দেখি, দেখ প্রথম গ্রাফটার মানে 1s এর জন্য যে গ্রাফটা আছে সেইখানে দেখ ওয়াই অ্যাক্সিসে এক্সট্রিম ভ্যালুটা জাস্ট অ্যাজ ইফ 160 দেখতে পাচ্ছি, আর অন্য গ্রাফটার দেখ কিন্তু 50, তার মানে অ্যাকচুয়ালি দুটো গ্রাফ কিন্তু আমার বেসিক্যালি একই এক্সটেন্টে নয়, বুঝতে পারছিস। এই গ্রাফটা 50, তার মানে যদি এই গ্রাফটার সাথে এই গ্রাফটাকে মার্চ করে দিই না, তাহলে দেখ অ্যাকচুয়ালি যদি মার্চ করি তাহলে বুঝতেই পারছি আমি এটাকে জুম করে দেখছি, জাস্ট কম্পেয়ার করার জন্য আমরা জুম করে গ্রাফটাকে দেখেছি। আমরা যদি এই গ্রাফটাকে এর মধ্যে মার্চ করে দিই তাহলে দেখ এখানে যেখানে 50 হবে ভাই সেখান থেকে স্টার্ট হবে না ওই গ্রাফটা, দেখ আমি যদি এটার সাথে ওটাকে মার্চ করি তাহলে 50-এর জায়গা থেকে আমরা একটা স্টার্ট হবে গ্রাফটা, বুঝতেই পারছি। আমরা জাস্ট দুখানাকে সেম রেঞ্জ এনে কম্পেয়ার করার জন্য গ্রাফ দুটো দেখছি, জাস্ট সেম রেঞ্জ এনে দেখছি। সেকেন্ড গ্রাফটাকে আমরা জুম করে 50টাকে 160-এর সাথে সিমিলার করে যাতে আমার দেখতে সুবিধা হয়। নাহলে যদি আমরা ভাই 160 স্কেলেই গ্রাফটা আঁকতাম তাহলে এটা আমার সাপোজ হবে 80, এই বরাবর আমার ধর 50 হবে, তাহলে আমার গ্রাফটা এইখান থেকে আমার স্টার্ট হতো, বুঝতেই পারছি, এখান থেকে আমার স্টার্ট হতো। আমরা সেরকম করিনি, আমরা একই গ্রাফের মধ্যে না করে দুটো সেপারেট গ্রাফ করছি, আর যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় ওই জন্য আমরা কি করেছি দুখানাকে ভাই সেম হাইটে নিয়ে এসেছি, বুঝতে পেরেছিস, বোঝা গেছে। তাহলে এইবারে এই যে গ্রাফটা আমরা পেয়েছি এটা কিসের গ্রাফ, এটা পেলাম হচ্ছে ইলেকট্রনের জন্য যে ওয়েভ ফাংশন আছে 1s এর ইলেকট্রনের জন্য, 2s স্বাভাবিকভাবে 2p ইলেকট্রনের আলাদা গ্রাফ হবে, 3d আলাদা গ্রাফ হবে, ঠিক আছে, সেখানে ইলেকট্রন কীভাবে চলেছে আমরা গ্রাফ পেয়েছি, জাস্ট ওইখান থেকে ইকুয়েশন থেকে আমরা এরকম একটা গ্রাফ পেলাম। এইবারে খুব ভালো কথাটা আমরা সাই ভার্সেস আর এর গ্রাফ আমরা জাস্ট কম্পেয়ার করার জন্য রেঞ্জগুলোকে আলাদাই অবশ্যই আছে, রেঞ্জ তো আমার আলাদাই আছে, ঠিক আছে, আমরা জাস্ট জুম করে একটা গ্রাফ করে নিয়েছি, এটা জুম করে দেখছি, এতদিন ক্লিয়ার, এটা আমরা গ্রাফ দেখলাম। এইবার এটা হচ্ছে সাই ভার্সেস আর এর গ্রাফ। এখন দেখ আমরা যখন ফিজিক্সে কোনো গ্রাফ আঁকি আমরা এইরকম তো আমরা গ্রাফ দেখেছি, এই হচ্ছে আমাদের সাপোজ কোনো একটা গ্রাফ আছে। এইবারে এই যে গ্রাফ আমরা আঁকি এই গ্রাফের মধ্যে আমার দেখে দুটো অপোজিট ফেস থাকে, প্লাস মাইনাস। ফেস কথাটা তুই পড়বি হচ্ছে ফিজিক্সে গিয়ে, ফেস দিয়ে তোর অঙ্ক আছে ওখানে আমরা ভাই ফেজের মধ্যে যেটা পড়বো ওখান থেকে বার করবো দুটো গ্রাফের মধ্যে দুটো ওয়েভের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স করতে আছে, এগুলো তুই ফিজিক্সে গিয়ে করবি। আমরা ভাই কেমিস্ট্রিতে সব ফেস টেস আলাদা করে পড়ি না, দুটো অপোজিট ফেজে আছে। কিন্তু তুই একখানা টার্ম ভাই এর আগে ক্লাস 10-এ হয়তো শুনেছিস, সেটা হচ্ছে ফেজ, আমরা এর আগে নাও শুনতে পারি, কিন্তু অ্যাম্পলিটিউড টার্মটা তুই শুনেছিস, এর আগে সাউন্ড ওয়েভ তো তুই পড়েছিস কোথাও না কোথাও, ঠিক আছে। অ্যাম্পলিটিউড মানে কোনটা বেসিক্যালি আমি যদি ভাবি দেখ এইটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, এটা আমাদের অ্যাম্পলিটিউড, ঠিক আছে, এরকম অ্যাম্পলিটিউড আছে। এখন সাপোজ এই গ্রাফটা ছিল হচ্ছে, আমি যদি বলি অত কঠিন গ্রাফ আমরা যেহেতু বুঝতে পারছি না, আমরা একটু সিম্পলিফাই করে নর্মাল গ্রাফে যেটা আমরা চিনি এই রকমের গ্রাফ আমরা আইডিয়া আছে। আমরা গ্রাফ বলতে আমরা ইউজুয়ালি ওয়েভ বলতে আমাদের দেখ এটাই মাথায় আসে সবার ফার্স্টে, ওয়েভ বলতে আমাদের মাথার মধ্যে সবার ফার্স্টে এই সিনারিওটা ডেভেলপ করে, ঠিক আছে। তো দেখ এইসব ওয়েভ আমরা বুঝতে পারছি না, সোজা কথা বুঝতে পারছি না, আমরা এই জন্য সিম্পলিফাইড ভার্সন এটা নিলাম। সাই হচ্ছে ওয়েভ ফাংশন, মানে একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সাই দিয়ে, ঠিক আছে। এখন দেখ এটা সাই এর সাথে আমরা এঁকেছি গ্রাফ, সাই আছে, সাই এর মধ্যে অ্যাম্পলিটিউড থাকবে স্বাভাবিকভাবে, একটা তো ইকুয়েশনের মধ্যে আমরা অ্যাম্পলিটিউড থাকে, তুই ফিজিক্সের মধ্যে যখন করবি দেখতে পাবি। আমরা কি করলাম ভাই, আমরা যেটি করলাম ম্যাথামেটিক্যালি একটা জিনিস করেছি, এটা সাই এর সাথে সাপোজ গ্রাফটা এরকম ছিল, ঠিক আছে। আমরা যেটা করলাম আমরা সাই স্কোয়ারের সাথে আবার গ্রাফ করছি, সাই স্কোয়ারের সাথে গ্রাফ করলে কি হবে,
দেখ এটা ছিল সাই এর গ্রাফ, সাই স্কোয়ার মানে বলতে কি সব নেগেটিভ টার্মগুলো নেগেটিভ ইন্টু নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে যাবে, তাহলে যেগুলো আমার উল্টো ফেজে ছিল সেগুলো আমার সব সেম ফেজে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি সাইন দিয়েও ভাবি, দেখ মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়ে যায়, আর এটা তো প্লাস ইন্টু প্লাস করলে প্লাসই থাকবে। তাহলে আমরা যদি ভাই সাইনের রেসপেক্টে ভাবি, আমরা যখনই ভাই এটাকে সাই স্কোয়ার করে দেবো তখন আমাদের অ্যাম্পলিটিউডটাও স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি এটা আমাদের ধর সাপোজ সাই এর গ্রাফ ছিল, আমরা যদি এটা সাই স্কোয়ার করে দিই, মানে জাস্ট একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি y ইকুয়াস টু 3x প্লাস 7 ছিল, আমরা যদি y স্কোয়ার ইকুয়াস টু করে দিই, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে, তখন আমার গ্রাফটা কীরকম যাবে, দেখি প্রত্যেকটা অ্যাম্পলিটিউড এরকম 2 টাইমস হয়ে যাবে, আর এগুলো নেগেটিভে ছিল 2 টাইমস হয়ে ভাই এরকম সেম সাইডে চলে এসছে, 2 টাইমস হয়ে এরকম সেম সাইডে চলে এসছে, ঠিক আছে। গ্রাফটা আমার অ্যাজ ইফ এরকম হয়ে গেল। তাহলে এই যে গ্রাফটা আমরা পেলাম, এই গ্রাফটা করে আমরা কি করলাম, ইন্টেন্সিটি স্কোয়ার সরি অ্যাম্পলিটিউডের স্কোয়ার হলো, ঠিক আছে, অ্যাম্পলিটিউডের হলো স্কোয়ার। তাহলে সাই স্কোয়ার করলে আমাদের অ্যাম্পলিটিউডের স্কোয়ার হয়ে যায়। গ্রাফটা দেখ আমাদের অপোজিট ফেজ থেকে একদম সেম ফেজে প্রত্যেকটা চলে এসছে, ঠিক আছে, অপোজিট ফেজ থেকে চলে এসছে সেম ফেজে। ফেজ মানে কি, তুই ফিজিক্সে গিয়ে পড়বি ফেজ মানে কি, মানে তুই ভাবতে পারিস দুখানা ওয়েভের মধ্যে অ্যাঙ্গেল আমার ডিফারেন্স, ঠিক আছে, এরকম তুই ভাবতে পারিস। যাই হোক চল এবারে দেখ, এখন আমরা দেখলাম কি, আমরা করলাম সাই স্কোয়ার, সাই স্কোয়ার করার ফলে কি হলো, আমাদের অ্যাম্পলিটিউডের হয়ে গেল স্কোয়ার, এটা অ্যাম্পলিটিউডটা স্কোয়ার হয়েছে, গ্রাফটা আমাদের এরকম হয়ে গেছে। এবার ভালো করে ব্যাপারটা বুঝবো, ঠিক আছে। অ্যাম্পলিটিউডে স্কোয়ার করলে কি হয়, এইবার তোর ফিজিক্সের মধ্যে একটা জিনিস আছে, তুই ফিজিক্সের মধ্যে এই টার্মগুলো পড়বি। অ্যাম্পলিটিউডে স্কোয়ার ভাই বেসিক্যালি এটা হচ্ছে ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইন্টেন্সিটির টার্মে এবার তুই আসবো। অ্যাম্পলিটিউডের স্কোয়ার হচ্ছে ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যাম্পলিটিউড স্কোয়ার হচ্ছে ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা তোর ফিজিক্সেরই ফর্মুলা, এবং তুই ফিজিক্স এখান থেকে কিছুদিন পরেই জিনিসপত্র করবি, 11এই করবি, ঠিক আছে। অ্যাম্পলিটিউড স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি আমার বাড়বে। এখন ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হচ্ছে আমি তোর কাছে দুখানা সিনারিও সাপোজ দিচ্ছি, ঠিক আছে। ইন্টেন্সিটি মানে তুই বুঝে যাবি, একদম ফিল করতে পারবি ইন্টেন্সিটি মানে কি। ধর দুটো জায়গা আছে, দুটো জায়গারই আমার সারফেস ধর সেম, ঠিক আছে, এরিয়া আমার সেম আছে দুখানা জায়গা। এইবারে তুই দুখানা জায়গা এরকম আছে, একটা জায়গাতে আমি সেম নাম্বার অফ স্টোন চিপসই ধর ফেলছি, ঠিক আছে, আমি সেম নাম্বার অফ পাথরই ধর ফেলছি, এতটা জায়গা জুড়ে আমি ফেললাম, ঠিক আছে। সেম নাম্বার অফ পাথর আমি এইটুকু জায়গার মধ্যে আরেকবার ফেলছি, ঠিক আছে, সেম নাম্বার অফ পাথর আমি এখানেও ফেলছি ওখানেও ফেলছি। দুটো ছবি তোর কাছে ভাই দেখে তুই আইডিয়া করতে পারছিস। এবারে ধর তুই একবার দাঁড়িয়ে আছিস এই কেসটাতে, আরেকবার তুই দাঁড়িয়ে আছিস এই কেসে, ঠিক আছে, দুখানা কেসে ধর তুই দাঁড়িয়ে আছিস, দুটো সারফেস এরকম আমার আছে, একবার আমি এরকমভাবে তোর উপরে স্টোন চিপ ফেলছি, একবার এরকমভাবে ফেলছি। তুই বলতো কোথায় তুই বেশি, তোর গায়ে স্টোন চিপ লাগার চান্স কোথায় বেশি। সেকেন্ড কেসটা আমি বুঝতে পারছি ভাই, সেকেন্ড কেসে দেখ তোর গায়ে স্টোন চিপস লাগার প্রবাবিলিটি বেশি, তাই না, সিম্পল ব্যাপার। সেকেন্ড কেসে দেখ তোর গায়ে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বেশি। আমি যদি বলি ভাই সেম অ্যামাউন্টের বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা কেসে আমার অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, একটা জায়গায় কম জায়গা জুড়ে হচ্ছে, তাহলে ভাই বৃষ্টির ফোঁটাগুলো তোর কোন কেসে গায়ে লাগার বেশি প্রবাবিলিটি রয়েছে, সেকেন্ড কেসে রয়েছে, বুঝতেই পারলাম, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ এই যে সেকেন্ড কেসে যে আমার প্রবাবিলিটি বেশি, কি হলো ভাই, ইন্টেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, এটাকেই বলে ইন্টেন্সিটি, ঠিক আছে। পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করছে, দেখ পার ইউনিট এরিয়াতে স্ট্রাইকিংটা কোথায় বেশি হচ্ছে, এখানে না এখানে, আমি দেখতে পেলাম পার ইউনিট এরিয়াতে স্ট্রাইকিং কোথায় বেশি হচ্ছে, সেকেন্ড কেস না ফার্স্ট কেসে, সেকেন্ড কেসে, ঠিক আছে। ইন্টেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, ঠিক আছে, পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা। পার ইউনিট এরিয়াতে যেখানে আমরা বেশি স্ট্রাইক করবে তার ইন্টেন্সিটি আমার বেশি হবে, বোঝা গেছে। পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করলে আমার ইন্টেন্সিটি বেশি। ইন্টেন্সিটি মানে কি, বেসিক্যালি পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, ক্লিয়ার। পার ইউনিট এরিয়াতে আমরা স্ট্রাইক করবো, সেটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, বোঝা গেছে। তাহলে পার ইউনিট এরিয়া দিয়ে পাস করা সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, পার ইউনিট এরিয়ার মধ্যে আমাদের পাস করবে সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, বোঝা গেল। ইন্টেন্সিটির মানেটা আমি বুঝতে পারলাম। এইবারে এখন এই কেসটা কীরকম, এই কেসটা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে ভাই স্টোন চিপসের জায়গায় আবার ইলেকট্রনের কথা ভাববো, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড। তুই বল এই কেস না এই কেস, কোথায় ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি কোথায় বেশি হলো, দেখ এই কেসটাতে ইলেকট্রনের প্রবাবিলিটির ডেন্সিটি বেশি হলো না, স্বাভাবিক হয়, ইলেকট্রনের প্রবাবিলিটি ভাই এখানে বেশি হয়েছে। ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এই কেস না এই কেস কোথায় বেশি বলতে এই কেসটাতে আমার বেশি। ইলেকট্রন ক্লাউডের মতন ভাই অনেকটা জায়গা জুড়েই ছড়িয়ে থাকে। এবার এই কেস না এই কেস কোন কেসে আমার তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি হলো, এই কেসটাতে দেখ আমার ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি হয়েছে, বুঝতে পেরেছিস। ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আমার এখানে বেশি হলো, তার মানে দেখ সাই স্কোয়ার বেশি মানে আমার প্রবাবিলিটি বেশি, বুঝতেই পারছি। সাই স্কোয়ার বেশি মানে প্রবাবিলিটি বেশি, কেন বলবো, কারণ দেখ সাই স্কোয়ারের সাথে অ্যাম্পলিটিউড স্কোয়ারের রিলেশন ছিল। অ্যাম্পলিটিউড স্কোয়ার মানে ইন্টেন্সিটি, এটা তোর ফিজিক্স বলে, ঠিক আছে, ফিজিক্স বলে অ্যাম্পলিটিউড স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি। তার মানে দেখ ইন্টেন্সিটি বেশি মানে তুই বুঝে গেলি ভাই, ইন্টেন্সিটি বেশি মানে আমার কি হচ্ছে, প্রবাবিলিটি বেশি, অবশ্যই তুই বুঝছিস। ইন্টেন্সিটি বেশি মানে এই কেসে আমার ইন্টেন্সিটি বেশি, ইন্টেন্সিটি বেশি মানে আমার প্রবাবিলিটি হয়েছে বেশি। কিসের প্রবাবিলিটি বেশি হয়েছে, আমরা ইলেকট্রনের টার্মে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি হয়েছে।
তার মানে দেখ এই সাইজ স্কোয়ারের সাথে অ্যামপ্লিটিউড স্কোয়ারের ডাইরেক্ট রিলেশন আছে, অ্যামপ্লিটিউড স্কোয়ারের সাথে ইন্টেন্সিটি ডাইরেক্ট রিলেশন আছে, তাহলে ইন্টেন্সিটির সাথেও আমার ডাইরেক্টলি কার রিলেশন আছে, বেসিক্যালি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনের আমার রিলেশন রয়েছে, বোঝা গেছে? তাহলে ইন্টেন্সিটির সাথে রয়েছে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনের রিলেশন, বোঝা গেল? তাহলে যদি খাতার মধ্যে জাস্ট লেখ একটা জিনিস, লেখ সাই স্কোয়ার ইন্ডিকেট একটু পিছিয়ে বসতো অঙ্কুশ, probability of finding electron, psi square indicates probability of finding electron, probability of finding electron, psi square indicates probability of finding electron. psi আর psi স্কয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তোকে পরীক্ষাতে এই কোশ্চেন করবে। psi মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েভ ফাংশন, আর psi স্কয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোকে পাঠিয়ে দেবো সেই কোশ্চেন psi আর psi স্কয়ারের ডিফারেন্স। এইবারে তুই একটা জিনিস দেখবি, তাহলে বোঝা গেছে ভাই psi স্কয়ার মানে বুঝলি? psi স্কয়ার দিয়ে আমরা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন আমরা psi স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যেহেতু পুরো জিনিসটা থ্রি ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রন তাহলে আমার সব জায়গা জুড়েই ছড়িয়ে আছে। এবার তুই এই জিনিসটাকে, তোর মনে এখনো ভাই সিনারিওটা ক্লিয়ার হয়নি যে আমরা কেন প্রবাবিলিটির কথা বলছি, ঠিক আছে? তোর সিনারিও এখনো মনের মধ্যে ক্লিয়ার হয়নি, সেটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? কীভাবে করছি দেখ, আমি তোকে বলছি ভাই থ্রি ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি, তো মনে হচ্ছে ভাই ইলেকট্রন পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তাহলে আমরা কেন আবার প্রবাবিলিটির কথা বলছি? তো একটা জিনিস ভাব ভাই, তোর কাছে একটা স্ফেরিক্যাল বল আছে, ঠিক আছে? একটা বল ধরা তোর কাছে আছে, লোহার বল। এইবারে হতেই পারে ওই লোহার বলটার মধ্যে আমার সব জায়গায় মাস সেম নয়, হতে পারে না? এরকম হতেই পারে আমার সব জায়গায় কনসেন্ট্রেশন সেম নেই, হতে পারে আমার। তুই বুঝতেই পারছিস, ধর আমি তোকে সিনেমাটা এরকম বলি, ধর তোর কাছে একটা এরকম লিনিয়ার একটা রড আছে, ঠিক আছে? লিনিয়ার রডের মধ্যে আমার হতেই পারে এই যে ইনগ্রেডিয়েন্টগুলো আমার যেটা দিয়ে ভাই রডটা বানানো, সেই রডের মধ্যে কোথাও ধর ইনগ্রেডিয়েন্টগুলো বেশি কনসেন্ট্রেটেড, কোথাও আমার ভাই খুব কম কনসেন্ট্রেটেড। তার মানে দেখ আমার এই রডটার মাস, ওভারঅল মাস তো ভাই সেমই হবে, ওভারঅল মাস আমার সেমই হবে, সেটা আমি যেখানেই রাখি না কেন, যেভাবেই ওয়ে করি না কেন আমার সেম হবে। কিন্তু দেখ আমার এই জায়গাটাতে সাপোজ ইনগ্রেডিয়েন্ট আছে বেশি, এই জায়গায় আমার ইনগ্রেডিয়েন্ট কম আছে, হতে পারে না? এরকম পসিবল অবশ্যই। তুই দেখেছিস না মেলায় আগে কিনতে পাওয়া যেত এই যে ছোটো ঘুষি মারছিস ভাই, তুই আবার উঠে দাঁড়িয়ে পড়ছে, বেসিক্যালি এরকম দেখেছিস না? পুতুল বেসিক্যালি ঘুষি মারবি, ফেলে দিবি, আবার উঠে দাঁড়িয়ে পড়বে, কারণ ভাই ওর হচ্ছে নিচের দিকটাতে বেশি ওয়েট আছে আমার, তার মানে ওয়েটটা আমার কিন্তু ওখানে ইকুয়াল ডিস্ট্রিবিউট করা নেই, তাই না? ওয়েট আমার ওখানে ইকুয়াল ডিস্ট্রিবিউট করা নেই। তার মানে দেখ ভাই সব জায়গা জুড়েই আছে মাস, কিন্তু আমি যদি এবার বলি পার ইউনিট ভলিউমে মাস কি সব জায়গায় সেম আছে? না ভাই, সেটা আমার সেম নেই। পার ইউনিট ভলিউমের মাস মানে কি বলতো? পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ডেন্সিটি। এখান থেকে একটা কনসেপ্ট আছে মাস ডেন্সিটির কনসেপ্ট, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। আমার ভাই ওভারঅল জিনিসটার মাস সেম হতেই পারে, অবশ্যই ওভারঅল জিনিসটার মাস সাপোজ 10 গ্রাম, 10 কেজি তুই ভেবে নে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কি আমার মাস কন্টেন্ট সেম? অবশ্যই সেম নয়। পার ইউনিট ভলিউমের আমার সব জায়গায় সেম নয়, বুঝতেই পারছি। এই জায়গাটায় আমার ভাই পার ইউনিট ভলিউমের মাস আমার বেশি হয়ে গেছে, এখানে আমার পার ইউনিট ভলিউমের মাস আমার বেশি হয়ে গেছে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তার মানে ভাই ওভারঅল মাস সেম, কিন্তু আমার মাস ডেন্সিটি কিন্তু সেম নয়। এই মাস ডেন্সিটি আমরা কেন বললাম? আমরা এবার এটাকে ইলেকট্রনের সাথে কম্পেয়ার করি। ইলেকট্রন তো ভাই মেঘের মতন ছড়িয়ে আছে, বুঝতেই পারছি ভাই, মেঘের মতন পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে। সব জায়গায় কি সেমভাবে ছড়িয়ে আছে? না ভাই, সব জায়গায় সেমভাবে ছড়িয়ে নেই। বুঝতেই পারলাম একই সিনারিও। তাহলে ভাই যেখানে আমার ডেন্সিটিটা বেশি সেখানে আমি ইলেকট্রনকে বেশি খুঁজে পাবো, স্বাভাবিক। আর যেখানে আমার ডেন্সিটি কম সেখানে আমি কম খুঁজে পাবো, ঠিক আছে? এই জন্য সাই স্কোয়ারকে তো আমরা লিখেছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। এটা কোনো মানে বইতে অ্যাকচুয়ালি লেখা থাকে হাইয়ার লেভেলের বইতে সাই স্কোয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। ডেন্সিটি কেন কথাটা বলছি? এই যে ভাই এই কারণে বললাম, কারণ আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে ভাই ব্যাপারটাকে ডিল করছি। থ্রি ডাইমেনশনাল স্পেসে ডিল করছি মানে এরকম সিনারিও, তাহলে আমাদের পার ইউনিট ভলিউমে খুঁজতে হবে, পার ইউনিট ভলিউমের মধ্যে খুঁজতে হবে। আমি ওই ভলিউমে খুঁজছি, এই ভলিউমে খুঁজছি, বুঝতে পারছিস? কারণ সব জায়গায় তো আমার সেমভাবে ছড়িয়ে নেই, ওই জন্য আমরা পার ইউনিট ভলিউমের মধ্যে খুঁজবো। আর পার ইউনিট ভলিউম মানে হচ্ছে আমাদের ডেন্সিটি। তার মানে সাই স্কোয়ার টার্মটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটিকে ডিনোট করে, বোঝা গেছে? আমরা আপাতত বোঝার সুবিধার জন্য জাস্ট প্রবাবিলিটি কথাটা লিখলাম, কিন্তু আমি তোকে যে অ্যান্সারটা পাঠাবো তার মধ্যে প্রবাবিলিটি ডেন্সিটি লেখা থাকবে, এবং তোকে সেটাই পরীক্ষাতে লিখতে হবে, বুঝতে পারলি? জাস্ট প্রবাবিলিটি ডেন্সিটি লেখা থাকবে। তাহলে ডেন্সিটি কথাটা কেন এসছে বোঝা গেছে? এগুলো খাতায় লেখার কিছু নেই ভাই, এগুলো আমরা এরকম লিখে বুঝলাম ব্যাপারটা। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি, কিন্তু আমরা দেখ ক্লাস চলাকালীন আর ডেন্সিটি বলবো না, কারণ ডেন্সিটি নিয়ে তো আমাদের কোনো অঙ্কও নেই, ওগুলো যেই বা নিটা অঙ্ক থাকে বলে ওখানে তখন ডেন্সিটি দিয়েই করতে হয়। আমরা ভাই এখানে প্রবাবিলিটি বলেই চালিয়ে দেবো, কিন্তু আমরা বুঝলাম এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি বলা উচিত, বুঝতে পেরেছিস? তার মানে দেখ আমার ছবিটা আমার কাছে এখন ভাই ক্লিয়ার হয়েছে, সব জায়গায় ইলেকট্রন আছে, কিন্তু কোথায় ডেন্সিটি বেশি, কোথাও আমার ডেন্সিটি কম, তাহলে সব জায়গায় আমি সেমভাবে খুঁজে পাবো না, বোঝা গেছে? এইবার আমি বুঝতে পারছি সব জায়গায় ইলেকট্রনকে আমি সেমভাবে খুঁজে পাচ্ছি না। এখন ধর আমার কাছে যদি কোনো ক্যামেরা থাকতো, হাইপোথেটিক্যাল ধর আমার কাছে যদি কোনো ক্যামেরা থাকতো, যেটা পসিবল এখন ভাই পসিবল, ধর আমার কাছে ভাই আমি যত মিনিমাম পসিবল টাইম হতে পারে আমরা তখন ধর ছবি তুলিতে দেখেছি ভাই ফ্রেম পার সেকেন্ড, এফপিএস বলে একটা কথা আছে, ঠিক আছে? 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম ক্যাপচার করছে, ভিডিওর ক্ষেত্রে এই কথাটা অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে? এবার ধর আমরা ভাই ভাবলাম আমার কাছে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা
যত স্মলেস্ট পসিবল টাইম ইউনিট হতে পারে সেই টাইম ইউনিটে ও ছবি তুলছে, ঠিক আছে? যত স্মলেস্ট পসিবল তুই টাইম ভাবতে পারিস, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, যত ছোট পসিবল টাইম তোর কথা ভাবা যেতে পারে তুই ভাবছিস, ঠিক আছে? আমার ধর এরকম একটা ক্যামেরা আছে, বুঝতে পারলি? তাহলে ধর আমি যখন নর্মাল ক্যামেরা দিয়ে ধর ফোন ক্যামেরা দিয়ে তুই ছবি তুলছিস, ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় তুই কি দেখলি ভাই? প্রথমে পাখিটা এখানে ছিল, তারপরে পাখিটা এখানে গেল, এরকম তুই দেখতে পাস তো? তার মানে কি তুই বলতো পার সেকেন্ডে তুলছিস ছবি। তার প্রথম সেকেন্ডে ছবিটা আমার ফার্স্ট সেকেন্ডে ছবিটা তুলেছিস, এটা সেকেন্ড সেকেন্ডে ছবিটা এখানে তুলেছিস, থার্ড সেকেন্ডে এরকম তুলেছিস ছবিটা। আমি এরকম ধর 1 লাখ ছবি তুললাম, তুলতেই পারি, অসুবিধার কিছু নেই। আমি তোলার পরে ভাই প্রত্যেকটা ছবিটাকে কম্বাইন করতে পারি না, অসুবিধার কিছুই নেই। আমি 1 লাখ ছবি তুলে সবকটাকে আমি কম্বাইন করলাম, বোঝা গেছে? বুঝলাম। তাহলে আমি একটা ছবি পাবো, এরকম পাখির পজিশন আমার এরকম সব জায়গায় আসে, এরকম 1 লাখ ছবি তোলা আমি করলাম। সিমিলার হয়তো আমি ধর একটা ক্যামেরা বানিয়েছি যেটা মডার্ন টেকনোলজি দিয়ে পসিবল, সেই মিনিমাম যতটা আমার টাইম হতে পারে সেই মিনিমাম টাইমে ও কি করেছে? ইলেকট্রনের ছবি তোলার চেষ্টা করেছে, ঠিক আছে? এরকমভাবে ধর ইলেকট্রনের ছবি তুললো, তাহলে ভাই আলাদা আলাদা টাইমে তুলেছে এবং পুরোটাকে মানে ধর কয়েক লাখ, ঠিক আছে? কয়েক লাখ না ভাই, কয়েক হাজার কোটি, ওই অ্যাভোগাড্রো নাম্বার যেরকম হয় ভাই ওরকমভাবে ধর ছবি তুললো, ঠিক আছে? আলাদা আলাদা পজিশন, ইলেকট্রনের পজিশন চেঞ্জ হচ্ছে। এরকম ছবি তোলার পরে এই এতগুলো ছবিকে কম্বাইন ধর যদি আমরা করি, তাহলে আমরা আইডিয়া পাই যে ইলেকট্রনটা কীভাবে ছড়িয়ে আছে। সেটা আমরা দেখ, এই ছবিগুলো হচ্ছে তোর বইয়ের মধ্যে আছে, এটা তোকে আঁকতে হবে না। দেখ আমি তোকে জাস্ট দেখাচ্ছি, এই ছবিটা দেখ, এটা হচ্ছে 1s এর ছবি, ঠিক আছে? 1s এর ছবি, 1s এর ছবিটা দেখ এরকম, উপরের ছবিটা দেখ। এই ছবিটাতে আমি তোকে পাঠাবো আজকে, তুই জাস্ট দেখার জন্য, এগুলো তোকে খাতায় টোকার দরকার নেই। এই ছবিটাতে আমরা দেখতে পাবো মাঝখানে না একটু কালো ব্যাপারটা বেশি, মাঝখানে একটু ডেন্স ব্যাপার, ঠিক আছে? তারপরে দেখ আস্তে আস্তে কমছে বেসিক্যালি। তার মানে 1s এর ইলেকট্রন আমার মেনলি নিউক্লিয়াসের কাছাকাছি ছড়িয়ে থাকে, ঠিক আছে? এইবারে দেখ পাশেটা দেখ বাউন্ডারি এঁকেছে। মেঘের তো ভাই অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি হয় না। বাউন্ডারিটা কেন আঁকা হয়েছে? দেখ, যত অবধি আমি ভাই 90% প্রবাবিলিটি ইলেকট্রনকে খুঁজে পেতে পারি তত অবধি আমি বাউন্ডারিটা দিয়ে দিচ্ছি। তারপরে যখন আর ইলেকট্রনকে আমি 10% খুঁজে পাবো, সেই ইলেকট্রন কোনো আমার কাজেও লাগবে না, ঠিক আছে? তার মানে এই বাউন্ডারির পরে আর আমার ভাই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আমার যাবে কমে। তাহলে 90% অবধি এরকম বাউন্ডারিটা দেওয়া থাকে। এসব ভ্যালু তোকে মনে রাখতে হবে না কত পার্সেন্ট, এখানে লেখা আছে 90% গিয়ে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে একটা ছবি তুললাম, এটা 1s এর ছবি এরকম পাওয়া গেছে। সিমিলার দেখ পাশে 2s এর ছবি আছে, দেখতে পাচ্ছিস? 2s এর ছবি আছে পাশে, একইভাবে 2s এর ছবি আছে। দেখ কোথাও বেশি কোথাও কম দেখা যাচ্ছে। দেখ কোথাও আমি দেখতে পাচ্ছি ডেন্স ব্যাপারটা আছে, কোথাও আমার ডেন্স ব্যাপারটা নেই, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে 1s এর, এটা 2s এর ছবি। এত অবধি ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। আমরা ছবি আঁকলাম সাইয়ের সাথে আর এর আমরা ছবি এঁকেছি, যাই হোক, কিন্তু আমরা বুঝলাম যে সাই থেকে আমরা কোনো আউটকামে আসতে পারছি না। আমাদের অ্যাকচুয়ালি সাই স্কোয়ারটা হলে ভালো হয়, কারণ সাই স্কোয়ার দিয়ে ভাই আমরা প্রবাবিলিটি ডেন্সিটি মানে প্রবাবিলিটি আমরা খুঁজে পাই, ইলেকট্রনকে আমরা এখানে খুঁজে পাবো, ওখানে খুঁজে পাবো। তাহলে এই জন্য ঠিক এই কারণে আমরা এখন গ্রাফগুলোকে না সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফে কনভার্ট করে দেবো। তাহলে আমরা দেখ সাই ভার্সেস আর এর গ্রাফ এরকম দেখেছিলাম, সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফে আমরা কনভার্ট করে দিচ্ছি। এবারে তুই ফোনটা খোল, দেখ যার কাছে ফোন আছে দেখ। এবার আমরা কি করছি? গ্রাফটাকে সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফে কনভার্ট করে দিচ্ছি। সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফে আমরা কনভার্ট করব, ঠিক আছে? সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফে কনভার্ট করব। আচ্ছা, আগের ছবিটা না, আগের ছবিটা বেসিক্যালি দেখ তোর বইতে যেভাবে আঁকা আছে, তুই দেখ বইয়ের ছবিটা দেখে তুই ঘাবড়ে যেতে পারিস। আগের ছবিটা দেখ, এর ছবিটা না দেখ, অরিজিনটা দেখ উপরে এঁকেছে ভালো করে দেখ। এর ছবিতে সেকেন্ড ছবিটা 2s এর ছবিটা, রাইট ছবিটা দেখ, এইটা হচ্ছে কিন্তু জিরোর ভ্যালু, দেখতে পাচ্ছিস? জিরোটা আমার কোন বরাবর আছে বলতো? দেখ সেকেন্ড ছবিটাতে জিরোটা দেখ আমার এই বরাবর আছে, দেখ ভালো করে, এইখানে দেখ জিরো দিয়েছে, এখানে -10 দিয়েছে, তাই না? দেখ ভালো করে দেখ ফার্স্টে সেকেন্ড ছবিটা। তার মানে আমরা যদি গ্রাফটা অ্যাকচুয়ালি আগেরটা আঁকতাম, তাহলে দেখ আমাদের অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল। এই আর দেখ ছবিটা মানে এরকম হলে ভালো হতো। জিরো তো ভাই, আমরা তো ইউজুয়ালি এটাকে অরিজিন ধরি, বুঝতে পারলি? এটাকে আমরা অরিজিন ধরি। তাহলে প্রথম ছবিটা দেখ আমাদের অ্যাকচুয়ালি যদি সাই ভার্সেস আর এর ছবি আঁকি, তাহলে ছবিটা আমার এরকম হচ্ছে। সাই ভার্সেস আর এর ছবি আঁকলে দেখ ছবিটা আমার এরকম হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমাদের ছবিটা কি করেছে বলতো? দেখ দুটোর আমার অরিজিনটাকে সেম জায়গায় আঁকেনি। এটার অরিজিনটা দেখ প্রথমটা এখানে গেছে, সেকেন্ডটার অরিজিনটা উপরে এঁকে তারপরে মাইনাস অব্দি বাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা যদি অরিজিন অব্দি আঁকতাম তাহলে ছবিটা দেখ এরকম হতো না, বুঝতে পারলাম? এই পার্টটা দেখ আমার নেগেটিভের মধ্যে থাকছে, বোঝা গেল? আর এখানে পুরোটাই আমার পজিটিভের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আমার সাই ভার্সেস আর এর গ্রাফ। আমি জাস্ট ইনসার্টটি দেখে ছবিটা এঁকেছি, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা গ্রাফগুলোকে কিসে কনভার্ট করবো? আমরা সাই ভার্সেস আর করছিলাম, তো এবার আমরা গ্রাফগুলোকে সাই স্কোয়ার ভার্সেস আরে কনভার্ট করবো। সাই স্কোয়ার ভার্সেস আর দেখ সেকেন্ড গ্রাফটা নাম্বার বি এর যে গ্রাফগুলো আছে সেগুলো হচ্ছে সাই স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। সাই স্কোয়ারে কনভার্ট করলে গ্রাফগুলোকে হবে একটু দিকে তাকা। আমরা ভাই এখন গ্রাফগুলোকে এটা তো রাখতে হবে না, সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ আঁকছি। ভাই এটা এরকম ছিল, এটা এরকমই আছে, এটা ভাই হয়তো একটু বাড়বে, এরকমই হবে। স্কোয়ার করলে এটার কোনো চেঞ্জ হবে না। এটা যখন আঁকবো তখন ভালো করে দেখবি ভাই, এটা অরিজিন, আমরা জিরো এটাকেই নিচ্ছি, ঠিক আছে? এটা জিরোকেই নিচ্ছি। দেখ এটা আমার পজিটিভ পার্টে ছিল,
পজিটিভ পজিটিভই থাকবে। এইটা আমার ছিল নেগেটিভ পার্টে, স্কোয়ার করলে এটা পজিটিভে চলে যাবে না, এরকম স্কোয়ার করলে এটা চলে যাবে পজিটিভে, ঠিক আছে। দেখ সেকেন্ড গ্রাফটা আমাদের এরকম হয়েছে, ভালো করে দেখ সেকেন্ড গ্রাফটা আমাদের এরকম হয়েছে, দেখতে পাচ্ছিস সেকেন্ড গ্রাফটা, বি এর সেকেন্ড গ্রাফটা দেখ সবাই চলে এসছে পজিটিভে, বি এর ফার্স্ট গ্রাফ তো সবাই পজিটিভে থাকবেই। এত অব্দি ক্লিয়ার? গ্রাফটা কীভাবে এসছে আমরা বুঝলাম, গ্রাফটা এইভাবে এসছে, স্কোয়ার করা মানে বুঝতে পারছি। দেখ আমরা এখানে ভাই কার ভ্যালু কম কার ভ্যালু বেশি, এখানে বইয়ের মধ্যে গ্রাফটা এতটুকু আছে, আমরা এরকম আঁকলাম জাস্ট বোঝার জন্য, এত বুঝতে পারিস? তাহলে দেখ পুরো জিনিসটা আমার পজিটিভের মধ্যে চলে আসলো, দুটোই আমরা করলাম সাই স্কোয়ার ভার্সেস আর। এইবারে ভালো করে একটা জিনিস দেখবি, এখান থেকে আমরা কি আউটকামে আসতে পারছি সেইটা আমাদের দরকার, কোন আউটকামে আমরা আসতে পারছি সেই জিনিসটা আমাদের দরকার। তো এক কাজ কর, খাতার মধ্যে এই গ্রাফটা নিচেরটা সাই স্কোয়ার, এটা 1s এর, এটা 2s এর, এই গ্রাফ দুটো আঁকতো যেরকমভাবে বোর্ডে আঁকলাম এইভাবে তুই আঁক, এটা আমাদের অরিজিন, জাস্ট নিচের দুখানা আঁক। এটা সাই স্কোয়ার ভার্সেস আর 1s এর জন্য, ওটা হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর 2s এর জন্য, এই দুখানা গ্রাফ তুই আঁক। হয়েছে, চল আঁকলাম। এটাকে এই পয়েন্টে টাচ করবে, ঠিক আছে, এটা এই পয়েন্টে টাচ করেছে, এটা এই পয়েন্টে টাচ করেছে, তারপরে আর ওটা টাচ করেনি, তারপরে ভাই লাইনের উপর দিয়ে চলবে, ঠিক আছে। চল হয়ে গেছে আঁকা, এই দুখানা গ্রাফ আমি আঁকলাম। আচ্ছা এইবারে দেখ এই যে গ্রাফ দুটোর মধ্যে আমরা একটু দেখি, ভাই সাই স্কোয়ার আমার তাহলে কি ডিনোট করে বেসিক্যালি, সাই স্কোয়ার কি ডিনোট করে, প্রবাবিলিটি। আমরা ডেন্সিটি বলবো না, প্রবাবিলিটি বলছি, ঠিক আছে। পরীক্ষা লেখার সময় ডেন্সিটি কথাটা বলবো। এখন দেখ এই দুখানা গ্রাফে এক্স অ্যাক্সিসটা যেখানে আছে, এই পয়েন্ট বরাবর ভাই বল, এই পয়েন্টগুলোতে সাই স্কোয়ারের ভ্যালু কত বলতো, এই পয়েন্টগুলোতে সাই স্কোয়ারের ভ্যালু কত বল, এই পয়েন্টগুলোতে সাই স্কোয়ারের ভ্যালু কত, জোরে বল, 0, এক্স্যাক্টলি ভাই 0। এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত হয় বল, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত হয়, 0 স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস। তাহলে দেখ এবারে এইখানটাতে দেখ, এই গ্রাফটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখ কাট করেছে না, এখানে টাচ করেছে, এই পয়েন্টটাতে সাই স্কোয়ারের ভ্যালু 0 না, অবশ্যই 0 ভাই। এই পয়েন্টটাতে সাই স্কোয়ারের ভ্যালু 0, এই পয়েন্টে সাই স্কোয়ারের ভ্যালু 0 না ভাই, 0 নয়। সাই স্কোয়ারের ভ্যালু 0 মানে কি বলতো, প্রবাবিলিটি ওখানে 0, বোঝা গেছে, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ওখানে 0। যেখানে দেখ বেসিক্যালি ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না সেই জায়গাগুলোকেই বলে হচ্ছে নোড, ঠিক আছে। যেখানে আমরা ইলেকট্রনকে খুঁজে পাই না সেটাকেই বলে নোড। নোড মানে নাল কথাটা থেকে নোড এসছে, নাল মানে তুই বুঝিস ভাই, নাল মানে কিছু নেই, ঠিক আছে। তাহলে যেখানে ভাই বেসিক্যালি ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না সেটাই হচ্ছে আমাদের কি, নোড, বুঝতে পারলি। তাহলে দেখ এই পয়েন্টটাতে আমাদের দেখ সাই স্কোয়ারের ভ্যালু 0 এই পয়েন্টে, তাহলে সাই স্কোয়ার ইকুয়াস টু 0 ওখানটা মার্ক করে নিচে লিখে রাখ, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইকুয়াস টু 0, সাই স্কোয়ার ইকুয়াস টু 0, এই পয়েন্টটাকে আমরা মার্ক করে লিখে রাখলাম, নিচে লিখছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইকুয়াস টু 0, probability of finding electron equals to 0, probability of finding electron equals to 0। নোড মানে আমাদের সেই জায়গা যেখানে ভাই আমাদের ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ নোড অনেক টাইপের হতে পারে, কীরকম টাইপের হতে তোকে একটু আইডিয়া দিই। দেখ হতে পারে কোনো একটা পয়েন্টে ভাই আমরা ইলেকট্রনকে নাও খুঁজে পেতে পারি, কোনো একটা পয়েন্টের মধ্যে ইলেকট্রনকে নাও খুঁজে পেতে পারি, ঠিক আছে। তুই ব্যাপারটা কি এরকম ভাবতে পারিস, ধর তোর কাছে ভাই প্রচুর স্যান্ড পার্টিকেল আছে, স্যান্ড পার্টিকেল কি সব জায়গাতেই থাকবে না ভাই, স্যান্ড পার্টিকেল তো ভাই তার মধ্যে এমন কিছু জায়গা থাকবে যেখানে ভয়েড আছে, ফাঁকা আছে, থাকতেই পারে। তুই বুঝতেই পারছিস, তোর কাছে ভাই বাড়িতে একটা ধর সুগারের কোটো আছে, চিনির কোটো আছে, চিনির কোটোর মধ্যে চিনি আছে অবশ্যই। এবারে তুই ভাব, তুই চিনির কোটোর মধ্যে চিনি যতই থাকুক সব জায়গায় চিনির পার্টিকেল কি রয়েছে না ভাই, নেই। তার মধ্যে কিছু কিছু ফাঁকা জায়গা থাকবেই, তাই থাকবে না, বুঝতেই পারছি। তাহলে আমরা দেখ ওই পয়েন্টগুলোকে নোডাল পয়েন্ট বলতে পারি, পয়েন্ট বলতে পারি যে পয়েন্টটা আমাদের নেই। তাহলে এটা যত স্মলেস্ট পসিবল পার্টিকেলই হোক না কেন ভাই, আমরা তো ভাই ইলেকট্রনই আমাদের স্মলেস্ট পসিবল চলছে, এরকম ফান্ডামেন্টাল পার্টিকেল, বুঝতে পারলি। তাহলে তার মধ্যে স্বাভাবিকভাবেই কিছু জায়গা থাকবে যেখানে আমার ইলেকট্রন এক্সিস্টেন্স নেই, সেটা আমার নোড। তাহলে পয়েন্ট দিয়ে আমি ব্যাপারটা বুঝতে পারলাম, বোঝা গেল। সিমিলারলি আরেকটা জিনিস ভাব, দেখ আমার এরকম ধর পয়েন্ট যে এরকম আমার অর্ডারভাবেই থাকবে এরকম কোনো কথা নেই, পয়েন্ট আমার হ্যাপাজেড অর্ডারে থাকতে পারে, আবার পয়েন্ট আবার পর 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 পয়েন্ট থেকে একটা প্লেনও বানাতে পারে না, হতেই পারে ভাই। ধর তুই বাড়িতে চিনির কোটোকে চিনির মধ্যে এমনভাবে অ্যারেঞ্জ করেছিস, ধর আমার ওর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো পর 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 গিয়ে ভাই একটা প্লেন বানিয়ে ফেলেছে, যে প্লেনটার মধ্যে চিনির কোনো এক্সিস্টেন্সই নেই, হতেই পারে এরকম, এটাও পসিবল। তার মানে দেখ একটা প্লেন বরাবর আমার কিন্তু ইলেকট্রন নাও থাকতে পারে, এটা ভাই ম্যাথামেটিক্সে চলছে, অ্যাঙ্গেলের খেলা চলছে। মানে ধর এই ঘরটা ধর আমি জুম করে দেখছি, মানে ধর এর দিকে একটা ভাই চিনির পার্টিকেল ছিল, এদিকে একটা চিনের পার্টিকেল ছিল, ঠিক আছে।
এইবারে মাঝ বরাবর ধরো কোথাও কোনো পার্টিকেল নেই, তাহলে একটা প্লেন আমাদের ফর্ম হয়ে গেছে, এই বরাবর একটা প্লেন ফর্ম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো নোডাল প্লেন। নোডাল প্লেনও আমার হতে পারে, একটা প্লেন বরাবরও নাও থাকতে পারে, আবার একটা পয়েন্টেও নাও থাকতে পারে। পয়েন্ট আর প্লেন কখনো সেম জিনিস নয়। যদি পয়েন্টগুলো ভাই আমার একটা প্লেন বরাবর থাকে তাহলে একটা প্লেন ক্রিয়েট হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে চল খাতার মধ্যে লেখ আপাতত, এখান থেকে তোকে কোনো কোশ্চেন যদি করে না, লেখ দ্য প্লেন হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ জিরো, দ্য প্লেন হোয়ার probability of finding electron, the plane where probability of finding electron is zero, the plane where probability of finding electron is zero is called nodal plane. nodal plane NODAL তারপরে প্লেন, নোডাল প্লেন, ঠিক আছে? নোডাল প্লেন এই জায়গাগুলো মারাত্মক কমপ্লেক্স জায়গা, এইগুলোর ভাই জেইতে আছে কিন্তু, ঠিক আছে? এই ক্যালকুলেশন নোডাল প্লেন আমি কোথায় গেলে পাবো, নিটে আছে, আমাদের বোর্ড এক্সামে নেই। আমাদের বোর্ড এক্সামে জাস্ট এই দুখানা ছবি আঁকতে দেবে, ঠিক আছে? এই দুখানা ছবি আঁকতে আমরা দেখবো কিছুক্ষণ পরে যখন কোশ্চেন আনসার করবো, দেখবো এরকম ছবি দিয়েছে, বা ছবি থেকে তোকে একটা জিনিস বার করতে দেবো, আমরা সেই কোশ্চেনেও আসবো, ঠিক আছে? এবারে দেখ বেসিক্যালি তাহলে বুঝতে পারছি ভাই এই নোড এই জিনিসগুলো দেখ সাইয়ের উপর তো ডিপেন্ড করবে, সাই স্কোয়ারের উপর তো ডিপেন্ড করবে, যেখানে গেলে দেখ সাই স্কোয়ারের ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে গ্রাফের উপর ডিপেন্ড করবে, সোজা কথা। গ্রাফ কার উপর ডিপেন্ড করবে? সাইয়ের উপর ডিপেন্ড করবে, সাইয়ের উপর ডিপেন্ড করবে। সাই কার উপরে ডিপেন্ড করবে? রেডিয়াল আর অ্যাঙ্গুলার পার্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তার মানে নোডও ভাই দুখানা টাইপের নোড হয়, একটা হচ্ছে রেডিয়াল নোড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে? আমাদের জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। চল লেখ, নোড বলে খাতার মধ্যে নাম্বার 1 লেখ। নাম্বার অফ রেডিয়াল নোড, নাম্বার অফ রেডিয়াল নোড equals to, number of radial node equals to লিখি n minus l minus 1, n minus l minus 1, number of radial node equals to n minus l minus 1, লিখেছিস? n মানে কি ছিল? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l মানে কি ছিল? অ্যাজিমুথাল, 1 মানে কি ছিল ভাই আর জিজ্ঞেস করছি না, ঠিক আছে? চল পরেরটা লেখ, 2 নাম্বার লেখ, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, number of angular node equals to like value of L, value of L, value of L, ঠিক আছে? তাহলে দেখ ভাই রেডিয়াল নোড হলো n minus l minus 1 খানা, অ্যাঙ্গুলার নোড হলো কতগুলো? l খানা। l এর ভ্যালু সাপোজ 0, মানে বলতো কোন সাবশেল? s, তাহলে s এর জন্য অ্যাঙ্গুলার নোড কটা হবে? 0 খানা। l এর যা ভ্যালু হবে সেটাই, ঠিক আছে? p সাবশেল, p সাবশেলের জন্য l এর ভ্যালু কত হয়? 1, তাহলে p সাবশেলের জন্য অ্যাঙ্গুলার নোড কটা হবে? একটা, ঠিক আছে? তাহলে ভাই ওই জন্য ভ্যালু অফ এল লেখা আছে। যাই হোক চল দেখ, তাহলে বল টোটাল নাম্বার অফ নোড কটা হবে? রেডিয়াল নোড হয়েছে n minus l minus 1 খানা, অ্যাঙ্গুলার নোড